করব। নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নববর্ষ, ইংরেজি নববর্ষ, এবং আমরা এই নববর্ষের শুভ দিনে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি একটি বিশেষ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা জানেন যে গতকাল আমরা প্রয়াত সাহিত্যিক সুধীর চক্রবর্তীর স্মরণ অনুষ্ঠানে প্রথম পর্ব অতিক্রম করেছি। আজ আমরা সাহিত্যিক সুধীর চক্রবর্তীর স্মরণ অনুষ্ঠান দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি অবগাহনের সমস্ত পাঠক এবং শ্রোতা যারা রয়েছেন তাদের সকলকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আমরা স্বাগত জানাই আজকের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের বিশেষ বক্তার এবং আলোচকদের। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর বিকাশ চক্রবর্তী, স্যারকে অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সর্বানন্দ চৌধুরী, আমরা স্যারকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে তাদের কাছে আজকের যে শিরোনাম প্রয়াত সাহিত্যিক সুধীর চক্রবর্তীর স্মরণে দুটো ধারাবাহিক বক্তব্য শুনে নেব। দর্শকের কাছে অনুরোধ থাকবে যে তারা এই আলোচনার পরে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা সেটা করতে পারেন। এই আলোচনার শেষে আমরা আলাদা পর্বে সেই প্রশ্নোত্তর নিয়ে নেব। তো আমরা প্রথমে আমাদের যে আজকের প্রথম বক্তা বিকাশ চক্রবর্তী, অধ্যাপক বিকাশ চক্রবর্তী, তার আলোচনায় প্রবেশ করব। স্যারের সম্পর্কে প্রাথমিকভাবে কিছু পরিচিতি আমি এখানে বলে দিই। তিনি বিদ্যাসাগর ইভিনিং কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং এছাড়াও গেস্ট ফ্যাকাল্টি হিসেবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতেও দীর্ঘকাল তিনি পড়িয়েছেন। এছাড়াও বাউল জীবনের সমাজতত্ত্ব বিষয়ে এবং ফোকলোর এবং ফোকলোরিস্টিক্স, ইন্টারপ্রিটেশন অফ সোসাইটি অ্যান্ড ফোকলোর, এ নিয়ে তার দীর্ঘ কাজ রয়েছে। তো আমরা এখন সরাসরি তার আজকের যে আলোচনা সেই আলোচনায় প্রবেশ করব। তো স্যার, এবার আপনি আজকের যে আলোচনা সেটা শুরু করুন। আমরা আমরা এরপরে সর্বানন্দ চৌধুরী স্যারের কাছে, স্যারের বক্তব্যে চলে যাব প্রথমে আপনার হয়ে যাওয়ার পর। হ্যাঁ, 2021 সালের প্রথম দিনের শুভ সন্ধ্যায় সকলকে আন্তরিক শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে এমন একজন ব্যক্তির স্মরণ অনুষ্ঠানে আমরা কয়েকজন হাজির হয়েছি যাদের কাছে তিনি অগ্রজ পথিকৃতের সম্মান দাবি করতেন। তিনি হচ্ছেন সদ্য প্রয়াত শ্রী সুধীর চক্রবর্তী। শুধু দাবি করতেন বলাটা ঠিক হবে না, আগামী দিনেও তিনি সেই পথিকৃতের সম্মানটা দাবি করবেন। এখন এখানে একটা আমার নিজেরও মনে হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্নের মুখোমুখিও হয়েছি যে আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়েও কিভাবে সুধীর চক্রবর্তীর গবেষণার সীমানার মধ্যে ঢুকে পড়লাম। এখানে একটা ছোট্ট কথা বলি, মানে এটা আত্মকথন। কারণ এ ধরনের স্মরণ অনুষ্ঠানে যিনি স্মরণ করেন তার মধ্যে একটা বড় অংশ থেকে যায় যে তার সাথে সেই ব্যক্তির ব্যক্তিগত স্তরে যোগাযোগ এবং কিছু স্মৃতির আনাগোনা। তা সেই সূত্রে বলি যে আমার নিজের এক সময় প্রখ্যাত সমাজতাত্ত্বিক, সঙ্গীতবেত্তা ধৈর্যটিপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা পড়তে পড়তে সঙ্গীতের সমাজতত্ত্ব এই বিষয়টার প্রতি নজর পড়ে এবং তখন সেটা নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম অগাধ সমুদ্র, এবং সেই অগাধ সমুদ্রের মধ্যে একটুখানি এক গন্ডুষ জল তুলতে গেলে
কোনো একটা দিককে বেছে নিতে হবে। তা আমি লোক সংস্কৃতির মধ্যে সেই দিকের বাউলদেরকে বেছে নিয়েছিলাম। তার প্রধান কারণ ছিল যে ওদের গান এবং ওদের যে গান এবং গানের দর্শনকে ভিত্তি করে যে আত্মমগ্নতা, সেটা আমার দারুণ আকৃষ্ট করেছিল। এই আকর্ষণটাই হচ্ছে আমার সাথে সুধীরবাবুর চর্চার একটা যোগসূত্র। তারপরে আমার মনে হয় বোধহয় সালটা 1978-79 হবে, যে সময়টা ওই লালনের মৃত্যুর বার্ষিকী একটা 200 বছরের পালন হচ্ছিল। এবং সেই সময় প্রথম হাতে আসে চাকদাহ কলেজের থেকে প্রকাশিত একটা বই, লালন স্মরণিকা। সম্পাদনা করেছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুষার চট্টোপাধ্যায়। সেই পড়াশোনার সূচনা। তারপরে আরেকটু বাদে এক্ষণ পত্রিকায় শারদীয়া সংখ্যায় সুধীরবাবুর লেখা, যেটাকে বলা যায় ইংরেজিতে যাকে আমরা বলি পাথ ব্রেকিং, যে একটা নতুন দিশা দেখাবার মতো লেখা প্রকাশিত হয়েছিল, গভীর নির্জন পথে। সকলেই বুঝতে পারছেন যে এই গভীর নির্জন পথে শব্দগুচ্ছ রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থের 15 নম্বর কবিতার থেকে নেওয়া, যেখানে তিনি বলছেন, কতদিন দেখেছি তাদের সাধককে একলা চলেছে, যার নেই কোনো দ্বিধা ভাঙা দেউলের ভিত ভেঙে দিতে, পদ্মার মতো অনায়াসে সে ভাসিয়ে নিয়ে যেতে পারে তাকে। সে চলেছে কোথায়? না মনের মানুষকে খোঁজার গভীর নির্জন পথে। এবং সেই গভীর নির্জন পথে যারা পড়েছেন সকলেই জানেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সুরের অনুরণন সেই লেখাটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এবং এই লেখার মধ্যে দিয়েই সত্যি কথা বলতে কি, সুধীরবাবুর সাথে আমার পরিচয়। তখনও মানুষটিকে দেখিনি, তিনি আড়ালে রয়েছেন, মানে শুধু বাঁশি শুনেছি, চোখে দেখিনি তখনও। তারপরে পরিচয়টা ক্রমশ দৃঢ় হয়েছে। উনিও প্রকাশনার জগতে এসছেন, ওনার একাধিক বই প্রকাশিত হয়েছে এবং ওর সেই সমস্ত সম্পাদিত বইগুলোতে আমার লেখার সুযোগও হয়েছে। যেমন ওনার সম্পাদিত যেটা ছিল বাংলার বাউল ফকির, তাতে বাউলের মূল্যবোধ বলে একটা লেখা আমার ছিল। পরে যখন উনি ধ্রুবপদ পত্রিকা সম্পাদনা করছেন, ধ্রুবপদ বছরে একটাই বেরোতো, মূলত বইমেলার সময়টা। তা সেই ধ্রুবপদ পত্রিকায় একটা সংখ্যা ছিল বুদ্ধিজীবীর নোটবুক। সেই বুদ্ধিজীবীর নোটবুকে লোক সংস্কৃতি এই শিরোনামে যে এন্ট্রিটা ছিল, সেটাও আমারই লেখা ছিল। তার পরবর্তীকালে একটা মানে সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে বর্ধমানের একটা কলেজে একটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় আয়োজিত একটা লোক সংস্কৃতি বা লোক সঙ্গীতের সেমিনারে দুজন বক্তা হিসেবে গিয়েছিলেন, একজন সুধীর চক্রবর্তী, একজন বিকাশ চক্রবর্তী। বর্ধমান থেকে দীর্ঘ পথের গাড়িতে যাতায়াতের সুবাদে ওনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্রপাতটা আমার হয়ে থাকে। এবং সেই আলোচনার মধ্যে দিয়ে জানতে পেরেছি ওনার পরিচিতির জগৎ, ওনার কাজের জগৎ। মূলত উনি তো বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন সরকারি কলেজে বিভিন্ন জায়গায়। কৃষ্ণনগরের অধিবাসী, নিজেকে কৃষ্ণ নাগরিক বলতেন। এমনকি আরো রসগ্রাহী মানুষরা যা করে থাকেন, যেহেতু কলকাতা এবং কৃষ্ণনগর দু জায়গাতেই ওনার যাতায়াত ছিল, থাকা ছিল, ফলে নিজেকে বলতেন কৃষ্ণকলি।
কলিকাতা এবং কৃষ্ণনগর। তা সেই কৃষ্ণকলি মানুষ, বই দুটো নিয়ে আয় তো। কৃষ্ণকলি মানুষটির সাথে ঘোরতর আলাপের মধ্যে দিয়ে অনেকটাই এগিয়ে গেল আমাদের সম্পর্কটা। এমনকি শেষেও বললেন যে আমার রান্নাঘরে কেউ কেউ ঢোকার অধিকার পায়, প্রবেশের অধিকার, বলে দু একজনের নাম টাম করলেন। তারপরে অবশ্য রসজ্ঞ মানুষ তো, ভাবলেন হয়তো আমার সেন্টিমেন্ট যদি আহত হয়, বললেন না না, আপনিও ঢুকতে পারবেন এখন। অর্থাৎ পরিচয় মানুষকে যে কাছে করে দেয়, নিয়ে আসে, সেটা কিন্তু ওনার সাথে আলাপে আমার মনে হয়েছিল। এবং রসগ্রাহী মানুষদের যা হয়, খুব সুন্দর কথা বলতে পারেন। কৃষ্ণনগরের মানুষরা এমনিতেই বলা হয় যে তারা খুব সুন্দর করে কথা বলতে পারেন, এবং সেটা ওনাকে দেখলেও বোঝা যেত। সুবেশ, সবকিছুর মধ্যে একটা শান্ত ভাব এবং সুন্দর কথাবার্তা বলার ধরন। বয়সে আমি ওনার থেকে অনেকটা পেছিয়ে তখনও ছিলাম, আজকেও আছি, কিন্তু সেটা আমাদের মধ্যে কোনো বাধা কিন্তু হয়নি। এবং তখন কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমি এই ব্যাপারটা নিয়ে অনুসন্ধান করছি, চেষ্টা করছি কাজটা করার, বাউলদের সমগ্র ব্যাপারটাকে একটা সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে বিচার করার। কারণ আমার স্পেশালাইজেশন ছিল সোশিওলজি নিয়েই সেই সুবাদে। তারপরে বিভিন্ন মেলাতে নানান জায়গায় দেখা হয়েছে, জয়দেবের মেলায় দেখা হয়েছে, শান্তিনিকেতনে পৌষ মেলায় একবার দেখা হতে বললেন, বিকাশ বাবু একটা দারুণ খবর দিই। কি? না, একজন খ্রিস্টান বাউল পেয়েছি। তো আমি তো দাঁড়িয়ে পড়লাম কৌতূহলে। খ্রিস্টান বাউল ব্যাপারটা কিরকম? না, সে খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু সে বলে বাউল মতে চলে। হতেই পারে, কেন বাউলের মধ্যে তো কোনো নির্দিষ্ট ধর্ম থেকে গেছে মানুষ, এরকম নয়, নানান গোষ্ঠী থেকে গেছে সমাজে। ফলে তার সাথে ওই আলাপচারিতার নানান সুযোগ, এই টুকরো টুকরো ভাবে, খুব বসে যে দীর্ঘ আলোচনা হয়েছিল তা বলবো না, তবে টুকরো টুকরো আলোচনার মধ্যে দিয়ে উনিও জানতেন যে আমার গবেষণার বিষয়টা কি, এবং আমি তো জানতামই ওনার লেখা পড়ে। একটা কথা, যে আমরা এই যে, বা উনি প্রশ্নটা সুধীরবাবু তুলেছেন, যেটা আমারও মনে হয়েছে, আমরা যখন বাউল নিয়ে আলোচনা করি, তখন মৌলিক প্রশ্ন হচ্ছে যে আমরা কোন বাউলকে নিয়ে আলোচনা করি। বাউলের তো অনেকগুলো রূপ আমরা জানি। একটা দর্শনের বাউল, একটা সাহিত্যের বাউল, একটা ট্রেনে গান করা বাউল, মেলায় আসা বাউল, সাজা বাউল। তা কোন বাউলকে নিয়ে? প্রতিটা সব মানুষকে তো একই বন্ধনীর মধ্যে, একই গোত্রভুক্ত করে দেওয়া যায় না কখনো। কারণ সেই স্ট্যান্ডার্ডাইজ করতে গেলে গোটা জিনিসটাই একটা মেকি ব্যাপার হয়ে যায়। ফলত আমাদের আগে ঠিক করে নিতে হয় যে কাকে নিয়ে আমরা আলোচনা করছি, মানে আমার ফোকাসটা কার ওপরে আমি ফেলবো। তা সে প্রসঙ্গে সুধীরবাবু নিজেই তার বইতে একটা প্রশ্নটা বলেছেন, যে উত্থাপন করেছেন বাউল ফকির কথা বইটাতে। বলছেন, আমি ওই জায়গাটা একটু পড়ে দিই, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। উনি বলছেন যে আসল সংকট এই বাউল শনাক্তকরণ নিয়ে। কোন বাউলকে শিক্ষিত সভ্য মানুষরা চাই, কোন বাউলকে আমরা প্রজেক্ট করছি? সে কি গরিব ট্রেনে গান গাওয়া অসহায় বাউল? সে কি বর্ণরঙিন বেশে নেচে কুদে আসর জমানো বাউল? অথবা আমরা সত্যিই কি শরিক হতে চাই সেই রুদ্ধগীত বাউলের মৌলবাদী মুসলমানরা, যাদের হাতের একতারা ভেঙে দিচ্ছে? একটা মৌলিক প্রশ্ন কিন্তু উনি এটার মধ্যে তুলেছেন। সাধারণত কাজ করার সময় আমরা এরকম প্রত্যেকটা গোষ্ঠীকে তো আলাদা করে ধরা শক্ত। মেলা মহোৎসবে দেখা যায় যে সমস্ত স্তরের
লোকশিল্পীরাই সেখানে এসে হাজির হয়। এবং এইটা করতে গিয়ে কিছু বাউল আছে যারা বৈষ্ণব বাউল, চৈতন্যদেব আসার পর থেকে বাউলদের একটা বড় অংশ যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল। আমার মনে আছে 150-1500 জন মানুষকে ইন্টারভিউ করার পর আমি একজনকে পেয়েছিলাম যে বলল আমি বৈষ্ণব বাউল নই, আমি হচ্ছি বাউল বাউল। তার কারণ এটা ঘটনা যে বাউল ধর্মের উদ্ভব তো আরো অনেক আগে, সপ্তদশ শতাব্দীতে। উপেন্দ্রনাথ ভট্টাচার্য যে সময়সীমাটা দেখিয়েছেন 1625 বা 50-এর মধ্যে একটা সময় যখন বাউল মত পথের উদ্ভব ঘটে। সুতরাং এই বাউল বাউল কথাটা শুনতে কানে লাগলেও এই ব্যাপারটা হয়তো সত্যি। সুতরাং কোন বাউলকে চাই? আমরা সবাইকে সামনে পেলে একসঙ্গে দেখতে পাচ্ছি তাদেরকে। যেমন ধরুন, সবাই জানি আমরা আমরা শহুরে মানুষদের যে অবস্থা হয়, গোড়া উপন্যাসে আমরা দেখেছি বিনয় সেই সকালবেলা আধো ঘুমে আধো জাগরণে রয়েছে যখন, রাস্তা দিয়ে একজন বাউল খাঁচার ভিতর অচিন পাখি গান করতে করতে চলেছে। তার একবার মনে হলো যে উঠে গিয়ে তাকে ডেকে গানটা শোনে, কিন্তু বলছেন যে সেটা আর তার হলো না। সকালবেলা ভোরের ঠান্ডা হাওয়ায় শীত শীত করছে, চাদরটা গায়ে টেনে নিলে আরাম হয়, কিন্তু সেটুকু আলস্য পাচ্ছে সেই তন্দ্রাটা ভেঙে যায়, বিনয় আর সেটা করতে পারলো না। এরকম অবস্থা আছে। ফলে হাটে মাঠে গিয়ে যাদেরকে আমরা পেয়েছি তাদের মধ্যে একটা অ্যাভারেজ মানুষের যে প্রবণতাগুলো, সেই প্রবণতাগুলোকে সমাজবিজ্ঞানের মধ্যে ধরার একটা কাজ কিন্তু সব গবেষককেই করতে হয়। কারণ তা না হলে প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আলাদা আলাদা করে সন্দর্ভ তৈরি করতে হবে। যেমন এইখানে বাউলদের এই যে সাধন তত্ত্ব এবং এ যাবৎ যে কাজগুলো হয়েছে, সুধীরবাবুর আগে পর্যন্ত যদি আমরা ধরি, যে কাজগুলো হয়েছে মূলত দর্শন নিয়ে কাজ, মূলত বাউলের কায়াবাদী সাধনার ওপরে তাদের আলোর পড়েছে। সুধীরবাবু এইখানে একটা স- অনুসন্ধান করতে গিয়ে দেখালেন যে একটা সাধারণ সামাজিক মানুষকে কি করে ধরা যায়। একটা ঘটনার কথা উনি বলেছেন, এক বাউলের বাড়িতে গেছেন, সেখানে গিয়ে দেখছেন যে তার যে সাধন সঙ্গিনী সে রয়েছে, তার সাথে কথা হচ্ছে। তো সে সাধন সঙ্গিনী বাউল সম্পর্কে একটা অভিমান জড়ানো গলায় বলছে যে, এ গোসাইকে দেখেছেন তো, গোসাইয়ের চোখ সবসময় গুলগুল করছে, কি করে নতুন সেবাদাসী সংগ্রহ করা যায়। বলছে যে ঈর্ষা হিংসা তো মেয়ে মানুষের ওপরেই থাকে, আমারও তাই আছে। তার কারণ তার যে আগের সঙ্গিনী ছিল তার নাম ছিল আসমানি দাসী। বলছে ওই আসমানি দাসী সেই তো আমার সতীন, তাকে বিদে করে গোসাই চরণে আমায় স্থান দিয়েছে। সে নেই, কিন্তু তার কাজ, হাতের কাজ করা কাঁথাখানা রয়ে গেছে। মানে যে কাঁথাটা পেতে বসতে দেওয়া হয়েছে সুধীর বাবুকে, বা তারাও বসে আছে, সেই কাঁথাটা সেলাই করে একদম কোনায় আসমানি দাসী নামটা লেখা আছে। এটা একান্ত একটা মানবিক চরিত্র, যাদেরকে আমরা সাধন ভজনে, যারা অনেক গোপন সাধন ভজনের মধ্যে দিয়ে এগোয়, আমাদের জানার গণ্ডির বাইরে যারা সচরাচর থাকে, তাদের মধ্যেও কিন্তু এই মানবিক প্রবণতাগুলো, প্রবৃত্তিগুলো, ঈর্ষা, অসূয়া, দেশ, এই সমস্ত গুলোই থাকে। যেমন আমার নিজের অভিজ্ঞতাতে দেখেছি, এক বাউলের, বর্তমানে প্রয়াত, এক বাউলের বাড়িতে গিয়ে দেখলাম যে সেখানে দুটো সমান্তরাল সংসার চলছে। তার স্ত্রী ও মেয়ে একদিকে, আর নতুন এক সাধন সঙ্গিনী সে আরেক দিকে।
তো আমরা একটু অস্বস্তিতে, যে কারণ অনেক প্রশ্ন, অনেক কথা বলতে পারছি না, কারণ কোনটা কার মনে ঘা দেবে বুঝতে পারছি না, তখন অভিজ্ঞতাটা কম ছিল। যাই হোক, অনেক বাঁচিয়ে যাচিয়ে প্রশ্ন টশ্ন করলাম, কিছু উত্তরও দিলেন উনি, এবং তাতে উনি বলেছিলেন যে না, নিজের স্ত্রীকে নিয়ে সাধনা সবসময় হয় না, যার জন্য সঙ্গিনী দরকার। তো ওনার বক্তব্য, কারণ এখানে প্রত্যেকটা মানুষ, আমরা একটা সাধারণীকরণ করি গবেষণার স্বার্থে, যেমন সায়েন্সের রিসার্চে করা হয়, একটা জেনারেলাইজেশন, জেনারেল প্রিন্সিপলস কতগুলো ডেভেলপ করানো হয় আলটিমেটলি, আমরা সেটা করি এখানে সমাজবিজ্ঞানে। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা মানুষের একটা ইউনিকনেস, একটা নিজস্ব চরিত্র কিন্তু এখানে আছে। যেমন প্রখ্যাত বাউল ছিলেন, তিনিও প্রয়াত, সনাতন দাস, বাঁকুড়ার মানুষ ছিলেন, খয়েরবনি গ্রামে থাকতেন। সেই সনাতন দাস যেমন বলছেন, না, যার সাধনা হবার তার নিজের স্ত্রীকে নিয়েই হবে, তার জন্য তাকে খুঁজে বেড়াতে হবে না, ঘুরে বেড়াতে হবে না। এখন আমার অভিজ্ঞতাও আমি দেখেছি যে এক্ষেত্রে প্রত্যেকের জীবনচর্যাটা অনুযায়ী সে কিন্তু উত্তরটা দিচ্ছে, এবং সুধীরবাবু তার আলোচনার মধ্যে দিয়ে এই খুঁটিনাটি ব্যাপারগুলো কিন্তু দেখিয়েছেন, যার ফলে তার লেখাটা কিন্তু ওই নিছক অনুসন্ধান হয়নি, তার মধ্যে একটা কথন ভঙ্গিমা কাজ করেছে, যেখানে উনি গল্পের মতো গোটা জিনিসটাকে সহজ সারল্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আবার এই বাউলি একজন জয়দেবের মেলায় গান ধরলো, বলল এটা আমি সদ্য লিখেছি গানটা, তোদের হিংসা নিন্দা পরচর্চা অহং ভাব তো গেল না, আমি তাইতে বাউল হলেন না। সে কিন্তু সচেতন যে এগুলোকে দূর করতে না পারলে বাউল সাধনা হবে না। যেমন এক বাউলকে দেখেছিলাম, সেও নেই, মারা গেছেন, দীননাথ দাস বলে, সবাই দিনু দা বলতো তাকে, খুব ভালো মানুষ লোক। তিনি যে টাকা পেতেন নানান অনুষ্ঠানে করে, কোনোভাবে তাকে সেই প্রাপ্য টাকার থেকে কম দেওয়া হতো। তা একদিন একজন সেটা তাকে ধরিয়ে দিয়েছে, তখন সে বলেছে তোমাদের অনুষ্ঠান আমি আর করব না, আমি কম টাকা পেয়ে বেশি টাকা টিপছাপ বা সই আমি করতে পারবো না, আমি বাউল, আমি চোর নই। এই যে মূল্যবোধের জায়গাগুলো, যেগুলো ওই সুধীর বাবুর বইয়ের, ওই বাংলার বাউল ফকির বইয়ের ওই বাউলের মূল্যবোধ সঙ্গে দেখাবার চেষ্টা করেছিলাম, হয়তো সেটা ওনার পছন্দ হয়েছিল, লেখাটা মনোনীত হয়েছিল প্রকাশের জন্য। যেটা জোর দিয়েছেন উনি ওনার সমস্ত বইগুলোতেই, সেটা হচ্ছে যে বাউলরা বর্তমান নিয়ে সাধনা করেন। এখানে একটা দ্বন্দ্ব আছে, বর্তমান এবং অনুমান। অনুমান বলা হয় যেটা বেদভিত্তিক ধর্মে, যে ঈশ্বরের অস্তিত্বকে অনুমিত বলে ধরে নেওয়া হয়। ঈশ্বর আছেন, ব্রহ্ম আছেন, কেউ কিন্তু বলেন না যে আমি দেখেছি, ওটা দেখার নয়, ওটা উপলব্ধি করার ব্যাপার। গুরু তার শিষ্যকে বলেন, আমি রূপ কেমন করে বলে দেবো, তুই নিজের মতো করে বোঝার চেষ্টা করো। সে কথামৃততেও দেখতে পাবেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধন পথে অগ্রসর হতে হতে তোমার নিজেরই উপলব্ধি হবে। তা শ্রীরামকৃষ্ণের যে উপলব্ধি, কালী প্রতিমাকে খাইয়ে দেওয়ার নিজে হাতে, সেই উপলব্ধি তো আমাদের হবে না, সেটা ওনার মতো সাধকের পক্ষেই হওয়া সম্ভব। ফলে এখানে নিজস্ব উপলব্ধির একটা জায়গা আছে, এবং বর্তমান বলতে এরা বলেন এই নিম্নবর্গের বাউল সাধকরা বা যারা দেহ সাধনা করেন তারা, যে বর্তমান হচ্ছে মানুষ মানুষকে নিয়ে সাধনা করে, নারী পুরুষের যুগল সাধনা বা যৌথ জীবনের মিলনাত্মক, মিথুনাত্মক সাধনা। যেমন ওনার যে
যেটা উনি দিয়ে এই জগতে আলোড়ন ফেললেন বলাহারি সম্প্রদায়কে নিয়ে, বলরাম হারি তার অনুগামীদের। সেই হারিরাম সম্প্রদায়ে তারা বলে, যাহা দেখিনি নয়নে তাহা ভজিব কেমনে। আমি যা দেখিনি তা আমি অর্চনা করতে পারবো না। কথাটা যে একমাত্র ওরাই বলেছে, নট দ্যাট। যেমন বর্ধমানে একজন বাউল ছিলেন রাজকৃষ্ণ খ্যাপা। সে রাজকৃষ্ণ খ্যাপা ওই একই কথা বলতেন, বরঞ্চ আরেক ধাপে গিয়ে শিষ্যকে শিখিয়েছিলেন যে শুধু দেখিনি নয়নে বুঝিব কেমনে নয়, যা দেখিনি নয়নে তা গুরু বললেও আমি ভজনা করব না। আমার প্রত্যক্ষ জ্ঞান উপলব্ধি তার সম্বন্ধে দরকার। এই রাজকৃষ্ণ খ্যাপা, রাজখ্যাপা, একে নিয়ে এক বিদেশিনী গবেষিকা যা ওপেন শ, তিনি তাকে মানে গবেষণার আলোতে রাজখ্যাপাকে নিয়ে এসেছিলেন। যেটা দেখা যায় এই সমস্ত সাধক সম্প্রদায়ের মধ্যে, যে তারা অত্যন্ত স্পর্ধা সহকারে, অত্যন্ত স্পর্ধা মিশ্রিত আন্তরিকতা নিয়ে তারা কিন্তু আক্রমণ করছে সমাজের মূল স্রোতের ধর্মকে। কথাটা বলে ফেললাম আলোচনার চোখে ঝোঁকে, মূল স্রোত। আসলে মূল স্রোত বলে কিছু হয় না। মূল স্রোত কারা বলছে? না, যারা সমাজে প্রাধান্য বিস্তারকারী অংশ, সে নিজের মতটাকে বলছে মূল স্রোত। যেমন যদি আমরা এক্ষেত্রে ইটালীয় মার্ক্সীয় চিন্তক আন্তোনিও গ্রামসির লেখাগুলো পড়ি, তাহলে দেখব যেখানে গ্রামসি এই ফোকলোর সম্বন্ধে বলছেন যে সমাজের মধ্যে একটা ডোমিন্যান্ট থট থাকে, প্রাধান্য বিস্তারকারী, যারা সমাজকে চালায়, শাসন করে। আরেকটা অংশ থাকে যারা, যাদের চিন্তা ভাবনাগুলো উনি বলছেন সেটা ইনকোহারেন্ট হতে পারে, তত সুসংবদ্ধ নয়, তত দৃঢ় পিনদ্ধ নয়, তার মধ্যে হয়তো অসংলগ্নতা আছে, কিন্তু তাদেরও একটা নিজস্ব জীবনচর্যা আছে। কারণ এই লোক ধর্মগুলো কোনোটাই শুধুমাত্র দর্শন নির্ভর নয়, প্রত্যেকটাই হচ্ছে এক একটা নিজস্ব জীবনচর্যার ব্যাপার। এবং সেই জীবনচর্যা দিয়ে তারা সমাজের ডোমিনেন্ট কালচারকে, বা গ্রামসি যে শব্দটা ব্যবহার করেছেন হেজেমনিস্টিক কালচার, সেই হেজেমনিকে, কালচারাল হেজেমনিকে তারা কন্টেস্ট করে, তারা প্রতিদ্বন্দ্বিতা করে, তারা সেটাকে খারিজ করে দেয়। এবং এই খারিজ করার কতগুলো উদাহরণ সুধীরবাবুর বইতে খুব সুন্দর আছে, যেটাকে ইংরেজিতে বলা হয়েছে সাবভার্সন। সাবভার্ট করা হচ্ছে মেন স্ট্রিম রিলিজিয়ানকে। হ্যাঁ, কিরকম? যেমন সাধারণভাবে মানুষ ধরে নেয়, সাধারণ মানুষ, যে ঈশ্বরের কৃপাতেই সবকিছু চলে, মানে ঈশ্বর বিশ্বাসীরা। ঈশ্বর যদি না চান, যেমন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তিনি না চাইলে গাছের একটা পাতাও নড়বে না। বলাহারি সম্প্রদায়ের লোকরা মনে করে যে হাড় হাড্ডি মণিমগজ গোস্ত গোড় তালি, এই 18 মুকাম জুড়ে আছেন আমার বলরামচন্দ্র হারি। অর্থাৎ বলাহারিকে তারা এখানে ওই ডোমিন্যান্ট রিলিজিয়ানের, ডোমিন্যান্ট কালচারের প্রধান নিয়ন্ত্রকের জায়গায় তারা কিন্তু ওখানে স্থান করে দিয়েছেন। ফলে বলাহারি, এবং বলছে, আরো বলছে তারা, যে হরিরাম পৃথিবী মাতা, হরিরাম জগতের পিতা, হরিরাম জ্ঞানদাতা, হরিরাম বিশ্ব ভূমণ্ডল। অর্থাৎ হরিরাম ছাড়া আর কোনো কিছু অস্তিত্ব নেই। অর্থাৎ এরা কিন্তু এই যে গৌণ সম্প্রদায় যাদেরকে বলা হচ্ছে, যারা সেই মুখ্যতাটা অর্জন করতে পারেনি, তারা, তাদের সবকিছুই ভীষণ রকম মানবিক। সুধীরবাবুর সিদ্ধান্ত হচ্ছে এর থেকে যে এদের সবকিছু মানবিক। তারা অবতারবাদ মানেন না, মৃত্যুর পর গোলক বা স্বর্গ কামনা করেন না। তারা বিশ্বাস করেন এ জন্মে শুদ্ধ বিচারে
হাঁড়িরামকে একিনে মানে একাত্ম হয়ে চরণাশ্রয় করতে পারলে আবার মানব জন্ম হবে। হাঁড়িরামে চরণ বিনে আর অন্য উপায় দেখিনে, থাকো একিনে, পুনঃ যদি মানব হবি, হাঁড়ির চরণ করসার। অর্থাৎ এরা কিন্তু পুরোপুরি গৌণ ধর্ম যাদেরকে আমরা বলছি এই কারণে যে এদের অনুগামীর সংখ্যা কম, সমাজে এদের প্রভাব কম। এই বলরাম হারিদেরকে কে চিনতো? বা নদিয়ার বৃত্তিহুদা গ্রামের একটা কত দূর প্রান্তের একটা গ্রাম, সেখানকার সাহেবদনী সম্প্রদায়কে কে চিনতো? সাহেবদনী সম্প্রদায়ের যিনি প্রধান গায়ক ছিলেন কবির গোসাই, কবির গোসাইয়ের অনেক গান তো বাউল গান বলেই চলে। কিন্তু বাউল আর সাহেবদনী আবার এক নয়। সেখানে তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, কারণ জীবন বোধটা, ওয়ে অফ সিইং, দেখার ভঙ্গিটা সেখানে কিন্তু তাদের প্রত্যেকটা গোষ্ঠীর আলাদা আলাদা হয়ে থাকে। এবং এই সাবভার্সনের একটা বিরাট উদাহরণ আছে, খুব ইন্টারেস্টিং, আপনারা অনেকেই জানেন, আলোচনার স্বার্থে বলছি। সেটা হচ্ছে একদিন এক ব্রাহ্মণ গ্রামের, তিনি দেখলেন যে বলাহারি পুকুরের ধারে দাঁড়িয়ে পুকুরের পাড়ের মধ্যে জলসেচ করছে। তো বললো, কি রে বলাহারি, তুই কি করছিস ওটা? বলে, আমি আমার চাষের ক্ষেতে জল দিচ্ছি। তা তিনি তো অবাক, তো চাষের ক্ষেত তো অনেক দূরে, তাহলে এখানে জল দিলে কি করে খেতে জল পাবে? বলে, কেন, তুমি যে এখানে জল দিয়ে বলো যে তোমার পিতৃ পিতামহ জল পাচ্ছে, অন্ন পাচ্ছে, তাহলে আমার খেতেই বা পাবে না কেন? দৃশ্যতই সেই ব্রাহ্মণ কর্তা বিরক্ত, রাগান্বিত। দিস ইজ হোয়াট ইজ সাবভার্সন। যা দিয়ে এরা কন্ট্রোল করছে, যা দিয়ে এরা নিজেদের আত্মপরিচয়, আইডেন্টিটিকে প্রকাশ করছে। এই আইডেন্টিটিটাই আসছে তাদের গোটা জীবনচর্যার মধ্যে নিয়ে। ফলে আমার নিজের অভিজ্ঞতা তো দেখেছি যে বাউল কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, কোনো ধর্ম নয়। বাউল একটা জীবনচর্যা, একটা ওয়ে অফ লাইফ। এবং সেই ওয়ে অফ লাইফটা ডমিনেন্ট স্ট্রিমের থেকে অনেকটাই আলাদা, বা বলা যেতে পারে একেবারে বিপরীত মেরুর, একেবারে ডান দিক সম্পর্ক। একদম যাকে অঙ্কের ভাষায় বা এই কম্পিউটার সায়েন্সের ভাষায় বলা হয় বাইনারি অপোজিশন। কিন্তু এই বাইনারি অপোজিশন নিয়ে তারা সমাজে টিকে গেছে। কেন? তারা সমাজের অনেক কিছুকে অস্বীকার করেছে, অনেক রীতিনীতি প্রথা, বিশেষ করে মনুবাদী শাস্ত্রের অনেক রীতিনীতিকে তারা চ্যালেঞ্জ জানিয়েছে। কিন্তু তারা সামাজিক মানুষ, তারা মাদুকরি করে খেয়েছে, এই সমাজের মানুষই তাদের ভিক্ষান্ন জোগাড় করে দিয়েছে, তবেই তারা তাদের জীবিকা নির্ভর করতে পেরেছে। ফলে তারা সমাজের বাইরে না, তারা সমাজকে কন্টেস্ট করেছে। এবং এই সাবভার্সনের পয়েন্টটাকে, বিষয়টাকে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় তার ওই যে নিম্নবর্গের ইতিহাস সংক্রান্ত যে লেখাগুলো আছে, সেই লেখার মধ্যে বলছেন, দ্য কনসিট শোন is the construction of Balaram's Jati Tattva is a sign of conscious insubordination. সে অগ্রাহ্য করছে এই সমাজের প্রাধান্য সমন্বিত অংশের চিন্তা ভাবনাকে। এই কাজটা উনি, সুধীরবাবু, প্রথমে সাহেবধ্বনি কাজটা করেছিলেন আইসিএসএসআর এর একটা প্রজেক্ট, তাতে পরবর্তীকালে যখন উনি বাউল ফকির কথা বইটা লিখলেন, সেই কাজটা করেছিলেন আদিবাসী ও লোক সংস্কৃতি কেন্দ্রের অর্থানুকূল্যে। এবং এই সাহেবধ্বনি, বলরাম হারি, বাউল, এই নিয়ে ওনার যে বিস্তৃত জগৎটা, ওনার অনুসন্ধানের, সেই টা করতে গিয়ে উনি কতগুলো
সিদ্ধান্তে পৌঁছেছিলেন। অর্থাৎ এদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কিন্তু মিথস্ক্রিয়া বা একটা ইন্টারাকশন, যাকে আমরা সোশিওলজির ভাষায় বলে থাকি, সেই সম্পর্কের মিথস্ক্রিয়া কিন্তু কাজ করে যায় তাদের। অথচ তারা কেউ কারো সমগোত্রীয় নয়। যেমন একটা মনে পড়ছে, জয়দেবের মেলায় একবার একটা আখড়ায় উঠেছি। সেখানে দেখলাম একটা বৈষ্ণব সম্প্রদায়ের একটা গোষ্ঠী, খুব সম্ভবত সহজিয়া বৈষ্ণবদেরই একটা সম্প্রদায়। তারাও সেই আখড়ায় বসে গান শুনছে, আমারই মতো আমার পাশে বসে আছে। কিন্তু যখন পরদিন দুপুরে আমরা ওই পংক্তি ভোজনে বসলাম, তখন দেখি তারা নেই। পরে খোঁজ নিয়ে জিজ্ঞেস করে জানলাম যে ওরা অন্যের হাতে কেউ কারোর সাথে তারা তারা যেমন এখানে সুধীর বাবুর সিদ্ধান্ত, তার ওই সাহেবধনী সম্প্রদায় এবং বলাহারি দুটোর যে মিলিত গ্রন্থ, যেটা পরবর্তীকালে বেরিয়েছে, তাতে উনি 231 পাতায় বলছেন যে সাহেবধনী কর্তাভজাদের উপশাখা নয়। কর্তাভজা বলতে এই ঘোষপাড়া সতীমার সম্প্রদায়। বাউল বিশ্বাসে বাউল বিশ্বাসের সংলগ্ন নয়, কোন সুফি দাঁড়ার বা চিস্তিয়া বা কাদেরিয়ার প্রত্যক্ষ প্রজাতি নয়। ইসলাম বিশ্বাসের উপজাত মারফতি ফকিরি তত্ত্ব নয়, যদিও এ সবেরই কিছু কিছু লক্ষণ ও মতামত সাহেবধ্বনি তত্ত্বে মিশেছে, অর্থাৎ বা শ্রদ্ধার সঙ্গে উল্লিখিত হয়েছে। এখন এই যে সাহেবধ্বনি সম্প্রদায়, এই সবগুলোই হচ্ছে একটা কংগ্লোমারেশন, ইংরেজিতে যাকে বলা হয়, একাধিক মত পথের সম্মিলন। যেমন বাউল মত, তার মধ্যে বৌদ্ধ সহ ইহাতন্ত্র আছে, তার মধ্যে রাধাকৃষ্ণ তত্ত্ব আছে, তার মধ্যে সিনক্রিটিজম বা সমন্বয়বাদী ধারা তাও রয়েছে, আবার তার মধ্যে বৌদ্ধরাও এসে ঢুকে পড়েছেন। নানান স্রোত নিয়ে কোনটা আগে কোনটা পরে এ নির্ধারণ করা কিন্তু খুব শক্ত, কারণ প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সময়সীমা আছে যখন তার সূচনা হয়, তারপরে সেটার একটা ডেভেলপমেন্ট বা ক্রমবিকাশ ঘটতে থাকে। ফলে এই ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া, এটাকেই আসলে গবেষকরা তুলে ধরার চেষ্টা করেন, যেটা সুধীরবাবুও কিন্তু এখানে করেছেন। যারা সুধীরবাবুর লেখা এখানে তো অনেকেই পড়েছেন, প্রায় সবাই পড়েছেন যারা চর্চা করেন। ওনার লেখার মধ্যে যে কথন রীতি, সে কথন রীতিটা, অর্থাৎ ওনার লেখার প্রসাদ গুণটা এত সুন্দর ছিল যে শুরু করলে শেষ না করে পারা যায় না। এবং সেই কথন রীতিটা আমার অনেক ক্ষেত্রে মনে হয়েছে যেন সেই কথকতার মতো, অর্থাৎ যেখানে কথক ঠাকুর গান করে, অভিনয় করে, হেসে কেঁদে নানান ভাবে তার বক্তব্যকে উপস্থাপনা করছেন। যেমন আমার মনে পড়ছে যে সোনামুখীর, বাঁকুড়ার সোনামুখী যিনি বিখ্যাত কথকতা করতেন, কথক ছিলেন, দ্বিজরাজ বন্দ্যোপাধ্যায়, তার একটা কথকতা আসরে শুনেছিলাম, টেপ রেকর্ডও করেছিলাম সেটা। সেটা হচ্ছে শবরীর প্রতীক্ষা। মানে সেখানে শবরী মৃত্যু মুখে পতিত, তাও সে ভাবছে যে শ্রীরামচন্দ্র কখন তার কাছে এসে হাজির হবে কে জানে। এই যে প্রতীক্ষা, এই প্রতীক্ষাটাকে কথক ঠাকুর তার অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে। যেমন রবীন্দ্রনাথের গানে আমরা পাই যে কি জান আমারে যে জাগতে হবে, হ্যাঁ, কি জানি সে আসবে কবে।
এই নিরালায়। এই যে প্রতীক্ষা, এই প্রতীক্ষাটাকে কথক ঠাকুর তার ব্যঞ্জনায় ফুটিয়ে তুলছেন। যেমন কীর্তন গায়করা, একটা কীর্তন গানের পারদর্শিতা তো অনেকেরই থাকবে প্রশিক্ষিত গলায়, কিন্তু কীর্তন গানের আসল সম্পদ তো হচ্ছে সেই কীর্তনের আখরগুলো। সেই আখরগুলো দিয়ে যিনি কীর্তন গান উপস্থাপনা করতে পারেন সার্থকভাবে, সেটাই মনোগ্রাহিতার পাশ করে যায়। তো সুধীরবাবুর লেখা পড়তে গিয়ে মনে হচ্ছে যেন একটা কথকতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে উনি হাসছেন, কাঁদছেন, তাদের সাথে শেয়ার করছেন, তাদের মানসিকতার অংশীদার হিসেবে নিজেকে প্রতিপন্ন করছেন। একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে ওনার লেখার মধ্যে কিন্তু, কারণ উনি তো মূলত বাংলা সাহিত্যের, ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন, ফলে ওনার দেখার দৃষ্টিটা কিন্তু মূলত বাংলা সাহিত্যের দৃষ্টিভঙ্গি ছিল। নির্দিষ্ট কোনো অ্যাপ্রোচ বা সমাজ বিজ্ঞানের নির্দিষ্ট কোনো ওরিয়েন্টেশন কিন্তু উনি তুলে ধরেননি। ফলে একটা সুন্দর সাবলীল ন্যারেশন বা বলে যাওয়ার ধারাবাহিকতা ওনার সমস্ত লেখার মধ্যে আছে। একটা ঘটনা মনে পড়ছে, যে ওনাকে জিজ্ঞেস করেছিলাম একবার কোনো আসরে বোধহয়, যে আচ্ছা আপনি তো বাউলদের নিয়ে কারণ তখন আমি নিজেও ঘুরছি, বাউল গান বোঝার চেষ্টা করছি। আমি বললাম আপনি তো বাউলদের নিয়ে এত লেখা লেখেন, কিন্তু বাউল গান নিয়ে কিছু কথা বলেন না কেন বলুন তো? তো উনি একটু হেসে আমাকে বললেন যে গান তো লেখা যায় না, ওটা করে দেখাতে হয়। কথাটা যে ভুল আমি তা বলছি না, কিন্তু কথাটাকে আমি সেদিন মেনে নিতে পারিনি। তার কারণ হচ্ছে, গান, মিউজিক ইজ এ পারফর্মিং আর্ট। মানে এটা একটা কৌশলের ব্যাপার এখানে আছে। সর্বানন্দ বাবু নিশ্চয়ই সেগুলো দেখাবেন, আলোচনা করবেন। কিন্তু যে শাস্ত্রটা গড়ে উঠেছে সঙ্গীতের সমাজতত্ত্ব বলে, নামি দামি সারা পৃথিবীর লোকেরা যাতে তাদের জ্ঞান ভান্ডার উজাড় করে দিয়েছেন, যেমন জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিখ্যাত মানুষ থিওডোর অ্যাডোর্নো, যেমন এই বাউল সঙ্গীত বুঝতে গিয়ে এই থিওডোর অ্যাডোর্নোর সাহায্য সব থেকে বেশি নিতে হয়েছিল, যে কি করে গান রচনা হয় একটা সমাজের মধ্যে। যেমন ধরুন না কেন, হাল আমলের একেবারে, মানে আমি বলছি যে 50-60-এর দশকের যে গানগুলো, যেমন ধরুন দেখা যায় যে সব ক্ষেত্রে পুরুষই বিরহের হাহাকার করে যাচ্ছে একটা ফেলে আসা রোমান্টিকতার আবহের মধ্যে। যেমন এই একজন সেদিনকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে একটা পুরোনো গান শচীন দেব বর্মনের, তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে, তোমারও বীণাটি আমারও বাঁশিটি এক সুরে আছে বাঁধা। সতীনাথ মুখোপাধ্যায় গাইছেন, সমাধি পরে মোর জেলে দিও, জীবনে যদি দ্বীপ, এত যে কাছে আছি তবু কি বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। এই যে ধারাটা, এই ধারাটা কিন্তু 50-60-এর দশকেই চালু ছিল, যাকে গোল্ডেন এজ বলা হয় বাংলা গানের এখন বলা হয়। কিন্তু যখন কবির সুমন এলেন তার এক কাপ চায়ে আমি তোমাকে চাই নিয়ে, তখন কিন্তু সেই ভাবালুতাটা তার মধ্যে নেই। তাতেও প্রেম আছে, রোমান্স আছে, সব আছে। রোমান্স মানে কিন্তু শুধু প্রেম নয়, সেখানে প্রকৃতি প্রেমও রোমান্সের, রোমান্টিক পরিবেশে রোমান্টিসিজমের একটা বিরাট অঙ্গ। সেখানে কবির সুমন কিন্তু এই ঢঙে লিখছেন না। সে সাইকেলের প্যাডেলে দিয়ে পা দিয়ে একটা ছেলে সেই ঘুড়ি ভোকারটা হয়ে যাচ্ছে, সেই দিকে নজর দিচ্ছে, তার সাইকেল চালানোর দিকে মন নেই। এটাও তো গান। বা আরো সাম্প্রতিক নচিকেতা যখন গাইছে যে ফেসবুক নিয়ে যে গানটা সম্প্রতি হয়েছে, বা বৃদ্ধাশ্রম নিয়ে যে গানটা হয়েছে, সেটা কি আমাদের হৃদয় মনকে স্পর্শ করে না? অবশ্যই করে। কিন্তু সঙ্গীত হচ্ছে একটা সময়ের উপর নির্ভর করে,
যেমন একটা দর্শন সময়ের উপর নির্ভর করে, সময়ের সাথে সাথে তার বিবর্তন ঘটে, তার পরিবর্তন ঘটে। যে বাউলকে ক্ষিতিমোহন সেন দেখেছিলেন, রবীন্দ্রনাথ যে বাউলকে দেখেছিলেন ওই একতারা হাতে চলছে গভীর নির্জন পথে, আজকে কিন্তু আমরা সেই বাউলকে পাই না আমরা। তার কারণ আজকে জীবন জীবিকা সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আজকে একেবারে পরিবর্তিত হয়ে গেছে। কারণ তা নাহলে সে বাঁচবে কি করে? তাকে তো বাঁচতে হবে। প্রথমে তো জীবন, তারপরে তো তার দর্শন, তারপরে তার সাধনা। কজন আছে, যেমন বোলপুরের খুব বর্ষিয়ান বাউল একজন বলেছিলেন যে আমরা যে কষ্ট করেছি আমাদের ছেলেরা তা পারবেই না। যে নিজের ছেলে সম্বন্ধেও একই কথাই তিনি বলেছেন। আরেকজন বর্ষিয়ান বাউল বোলপুরে সুরিপাড়ায় থাকেন, তাকে এখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো বাউল। বললেন না, বাউল হলে কি আর আমি এরকম মেলাতে এসে বসে থাকতাম খাবার কুপন হাতে নিয়ে? অর্থাৎ তাদের যে বাউলের কনসেপ্ট, ধারণা, সেই ধারণা দিয়ে আজকে চলে না। ফলে লোক সংস্কৃতি হচ্ছে একটা প্রবহমান ধারা। সুধীরবাবু সেই প্রবহমান ধারাটাকে তার নিজের মতো করেই ধরার চেষ্টা করেছেন। যেমন উনি পরিষ্কার বলেছেন ওনার বইয়ের মুখবন্ধে যে কোনো নির্দিষ্ট মেথোডোলজির মধ্যে দিয়ে, পদ্ধতিগত বিষয়ের মধ্যে দিয়ে আমি আমার এই গবেষণায় যাইনি। আমি আমার মতো করে তাদের কাছে গেছি, তাদের জিজ্ঞেস করেছি, প্রশ্ন উত্তর করেছি। যাকে গবেষণা পদ্ধতির আরেকটা দিক বলা হয় পার্টিসিপেটরি অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণের মধ্যে অংশগ্রহণের, পারস্পরিক অংশগ্রহণের মধ্যে দিয়ে পর্যবেক্ষণ করা আর কি। যেমন আমি নিজেও বাউল নিয়ে কাজ করার সময় একটা প্রশ্নমালা তৈরি করেছিলাম, কারণ আমার যে মূল তথ্যগুলো দরকার সেগুলো। কিন্তু সেই মূল তথ্যের হ্যাঁ না দিয়ে কিন্তু মানুষের জীবনকে ধরা যায় না। কারণ এখানে সুধীরবাবুও চেয়েছেন যে সেই মানুষের, অজানা মানুষটার জীবন চর্যাটাকে ধরতে। ফলে লোক সংস্কৃতির যে প্রবহমানতা, তার যে জীবন্ত দিকটা, চলমানতাটা, যে কোনো গবেষকই কিন্তু সেই দিকটা তারা করতে যাবেন। যেমন রবীন্দ্রনাথ ধরুন, যে যখন বলছেন বাউলদের সম্বন্ধে যে আমরা সারা পৃথিবীতে এত গান দেখছি, এত দেখছি, কিন্তু দেখছি আমার ঘরের বাউল সেই একতারার মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত সুরকেই ধরে নিয়েছে। আজকে কজন বাউল একতারা নিয়ে গায়? হয় গায় দোতারা নিয়ে, নয়তো সিনথেসাইজারের সঙ্গে। এক বাউল কলকাতা নিবাসী সে বলেছিল, তাকে বলেছিলাম তুমি সিনথেসাইজার নিয়ে গাও কেন, এটা তো তোমার যন্ত্র নয়। বলে এই তো মুশকিল যে আমাদের পেছনে টেনে রাখতে চান আপনারা। অর্থাৎ সময়ের সাথে সাথে জীবন চলমান, প্রবহমান, এবং সুধীরবাবু সেই প্রবহমানতাটাকে ধরে রাখার দেখাতে চেয়েছিলেন, সেইটা বোঝাতে চেয়েছিলেন। ফলে আগামী দিনে আমি মানে প্রথাগতভাবে সবাই জানি আমরা কোনো মানুষের ঔর্ধ্বদিক কাজের সময় প্রার্থনা করা হয় যে তিনি দিব্যলোকে গমন করুন। এক্ষেত্রেও নিশ্চয়ই তাই হয়েছিল। আমি জানি না দিব্যলোক বলে আলাদা করে কিছু আছে কিনা, কারণ সংশয়ীদের দলে আমি নিজেও। কিন্তু এটা বুঝি যে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি এই আলোচনা স্মরণ সভায়, তাদের মধ্যে তার একটা স্থান কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এটাই কিন্তু আমার মনে হয়েছে যে সেই দিব্যলোক যেখানে সেই মানুষটা বেঁচে থাকে। যেমন আজকে তো উনি নেই, ওকে তো মেটেরিয়ালি দেখতে পাচ্ছি না, ছবি দেখছি। তা ছবি তো আর মানুষ নয়, মানুষও ছবি নয়। কিন্তু তবু সেই সকল খেলায় করব খেলা এই আমি, তবু সেই মানুষটা থেকে যান অনুভবের মধ্যে, আমাদের চিন্তা চেতনার মধ্যে। ফলে যারা আগামী প্রজন্ম, যারা এই লোক সংস্কৃতি নিয়ে গবেষণা করবে, লোক সংস্কৃতি গবেষণার পথে এগোবেন, তাদের কিন্তু সুধীর চক্রবর্তীর লেখা অবশ্যই পড়তে হবে।
এবং এই গবেষণা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েই সেই আগামী প্রজন্ম সুধীরবাবুকে তাদের নিজেদের দিব্যলোকে ধরে রাখবেন। ব্যাস ব্যাস হয়ে সুধীর গেছে। চক্রবর্তীর প্রতি আমার তার স্মৃতি সম্পর্কে আমার অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমরা এতক্ষণ একটি মনোজ্ঞ আলোচনা শুনলাম। আমার মনে হয় অবগাহনে এই সময়ে যারা রয়েছেন এবং প্রথম থেকে আমাদের আলোচনার সঙ্গে রয়েছেন, তাদের স্যারের এই আলোচনার ভেতরে অনেক আহ, অনেক অনেক ধারণা হয়তো স্বচ্ছতা এলো। যে ধারণাগুলো, যে বিষয়গুলো অনেকের মধ্যেই একটা প্রশ্ন চিহ্নের জায়গা ছিল। আমার 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 একটা কথা এখানে মনে হচ্ছিল যে আপনি যখন বলছিলেন যে যখন আপনার বাউলদের সঙ্গে আহ, কথা বাউল শিল্পীদের সঙ্গে কথা হচ্ছিল, তো তাদের উম, পরিস্থিতি, তাদের যে উম, নিজেদের জীবন চর্চা এবং চর্চা সম্পর্কে ধারণা, সেটা একটা ভয়ানক আহ, ক্ষতিকর জায়গায় আছে। এবং আমরা আমি জানি না যে বর্তমান সময়ে তো বাউল মেলা হচ্ছে, কিন্তু ওই যে কুপন হাতে তারা তো লাইনে দাঁড়াচ্ছে। এমনকি আমার আমার নিজের চোখে দেখা, আমি কোন এক সময় সর্বানন্দ স্যারকে বলছিলাম সে কথা, যে এটা খুব খারাপ লাগে যখন তারা রাত জেগে বাইরের গেটে দাঁড়িয়ে থেকে আহ, আহ, বাবুদের গান শোনানোর জন্য সারা রাত দরজায় মাথা দিয়ে দাঁড়িয়ে থাকে। তো আমি জানি না যে মানে এই যে সংস্কৃতির, আবহমান সংস্কৃতির যে ক্ষয়িষ্ণু চেহারা, এটাকে আমরা কি করে আহ, পুনরুদ্ধার করব। এ দায়িত্ব হয়তো গবেষকদের এবং অবগাহন সাহিত্য পত্রিকার যেহেতু একটা বড় অংশ এই গবেষণার আম, ক্ষেত্রে তা সম্প্রসারিত হচ্ছে, তো আমার মনে হয় সে দায়িত্ব গবেষকরা নেবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা আমাদের এরপর আমাদের আজকে যে দ্বিতীয় আলোচক অধ্যাপক সর্বানন্দ চৌধুরী, স্যার আপনি যদি একটু স্ক্রিনে আসেন। সর্বানন্দ, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আমরা আমাদের আজকের দ্বিতীয় আলোচনায় প্রবেশ করব। দর্শক এতক্ষণ যারা ছিলেন এবং শেষে পর্যন্ত যারা থাকবেন, তাদের কাছে অনুরোধ যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে এই দুটো আলোচনার পরে আমরা পর্বে সেই সেই প্রশ্ন নিয়ে নেব। তো আমাদের দ্বিতীয় যে আলোচনা, সেই আলোচনায় আমরা প্রবেশ করব। অধ্যাপক সর্বানন্দ চৌধুরী, তিনি একই সঙ্গে প্রাবন্ধিক গায়ক এবং সঙ্গীত গবেষক। তার একাধিক প্রকাশিত বইও রয়েছে। রবীন্দ্রনাথের গানের ওপর বই রয়েছে, আলাউদ্দিন ও রবীন্দ্রনাথ সম্পর্কে একটি মিলিত বই সংযোগ রয়েছে। এছাড়াও রবীন্দ্রনাথ এবং কবিগান শিরোনামেও তার বই রয়েছে। আমি যারা এখানে পাঠ শ্রোতা রয়েছেন, তাদের সুবিধার্থে আমি আমার যে টিকার রয়েছে সেই টিকার সেই এইগুলো স্ক্রলিং করতে থাকবো। আমরা এবার সরাসরি সর্বানন্দ স্যারের আলোচনায় প্রবেশ করব। আমি অনুরোধ জানাচ্ছি স্যার, আপনি আপনার বক্তব্য আরম্ভ করুন। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। আমার কথা আসছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক। আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন সকলকে নমস্কার জানাই। বিকাশ বাবু যে বক্তব্য মন দিয়ে শুনছিলাম, অনেক কিছু ভাবার আছে এই বক্তব্য থেকে। অনেক প্রশ্ন নিশ্চয়ই আমাদের মনে তৈরি হয়েছে, সেগুলো পরে আলোচনা যদি হয় সেগুলো হয়তো আসতে পারে। তো আমাদের সুধীর বাবু তো চলে গেলেন। সুধীর বাবু চলে গেলেন, রেখে গেলেন কি? রেখে গেলেন আমাদের জন্য শোক, শূন্যতা, আর তার সারা জীবনের কাজ।
এই যে তার সারা জীবনের যে কাজ সারস্বত সাধনা, এই নিয়ে নিশ্চয়ই সময়ের সঙ্গে মূল্যায়ন বা বিচার চলতে থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা বোধহয় ঠিক বিচারের জায়গায় নেই। তবু সুধীর বাবুর কথা যখন উঠবে, স্বাভাবিকভাবেই তার কাজের কথা, তার অবদানের কথা, সেটা তো কম বেশি সামনে আসবেই। যেমন এতক্ষণ আমরা শুনছিলাম যে বাউল নিয়ে তার কাজের কথা। এখন সুধীর বাবু এমন একজন মানুষ যে ওর চিন্তা ভাবনা নানা দিকে চালিত হয়, নানা দিকে ভাবতে পারতেন, লিখতে পারতেন। মনটা এইভাবেই ওর তৈরি ছিল। কিন্তু তার মধ্যেও ওর কাজের যে প্রধান ক্ষেত্র গড়ে উঠল সেটা সঙ্গীত, এবং সঙ্গীতের মধ্যেও বাউল গান, বাউল সঙ্গীত, সেটা একটা বড় জায়গা নিয়ে আছে। কিন্তু এই যে সঙ্গীত নিয়ে কাজ, তার মধ্য দিয়েই সুধীর বাবুর যে পরিচিতি সঙ্গীত গবেষক হিসেবে, সেটা তৈরি হয়েছে। সুধীর বাবুর মান্যতা তৈরি হয়েছে গবেষণার ক্ষেত্রে সঙ্গীত গবেষক হিসেবেই প্রধানত। এখন এই সঙ্গীত গবেষণা, এই যে ক্ষেত্র, এটা আগেও অনেকে, বা খুব অনেকে না হলেও কিছু মানুষ তো তারা তৈরি করেছেন। তো সুধীর বাবু যখন কাজ করছেন, বিশেষ করে আমরা যখন MA ইত্যাদি পড়ছি, তখন সুধীর বাবুর কথা শুনছি, ওকে ঘিরে আমাদের বিরাট একটা কৌতূহল। তো লক্ষ্য করতাম যে সুধীর বাবু সঙ্গীত নিয়েও যখন কাজ করছেন, তখন ওই যে বললাম নানা বিষয় সম্পর্কে ওর চিন্তা ভাবনা, নজর, মনোযোগ, সেগুলো কিন্তু ওই সঙ্গীতের কাজের মধ্যে, লেখালেখির মধ্যে সেটা টের পাওয়া যাচ্ছে। আমি একটা কথা বলি, যেমন একটা লেখার কথা মনে হচ্ছে, ওই সত্যজিৎ চৌধুরী সম্পাদনায় বঙ্গ দর্শন যখন বেরোচ্ছিল, সেখানে একটা লেখা গানের চেহারা, একটু অন্যরকম বিষয়। এই ধরনের নানান নতুন নতুন ভাবনা, বিষয়, একটু যেগুলো খুব বেশি আলোচিত নয়, মানুষ খুব বেশি খেয়াল করেনি, সেগুলোর প্রতি ওর ঝোঁক ছিল। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের সঙ্গীত নিয়ে লিখেছেন। এই গানের চেহারার কথা বলায় মনে হলো কেন, কিছুদিন আগে একটা জিনিস ভাবছিলাম, একটা কাজ করতে করতে, এই শ্রীরামকৃষ্ণের কথা, সঙ্গীতের মধ্যে যখন শ্রীরামকৃষ্ণ, তখন কথামৃতের বর্ণনায় আছে, দেখবেন সকলেই, যে শ্রীরামকৃষ্ণ গান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তার শরীরের মধ্যে কিন্তু সেই সঙ্গীতের যে প্রভাব, সেটা একভাবে ফুটে উঠছে। শ্রীরামকৃষ্ণ নিজে এই সব, যারা নাকি গান করতেন, বিশেষ করে এই মেয়ে কীর্তনিয়া বা এরকম, সব খুব নকল করতে পারতেন এই গানের চেহারাটা, শরীরটাকে, অভিব্যক্তি, শারীরিক অভিব্যক্তি। তো এইসব কথা ভাবতে ভাবতে সুধীর বাবুর ওই গানের চেহারা একটা বিষয়ের কথা মনে পড়লো, যে তখন ভাবছিলাম যে বাহ, একটা অন্যরকম বিষয় নিয়ে তো লিখেছেন। তো এইটা একটা ব্যাপার যে ওর সঙ্গীত গবেষণার মধ্যে এইরকম চারপাশের ছোট বড় অনেক কিছু কিন্তু খুঁজলে দেখব জড়িয়ে যাচ্ছে, যেগুলো একটু হয়তো আমরা সাধারণভাবে অতটা খেয়াল করি না বা ভাবি না। আর গবেষণা কথাটা বললেই আমাদের সকলেরই একটা একটু ভয় ভয় করে,
ওই অমল বলেছিল না, পিসমশাই আমাকে পণ্ডিত হতে বলো না ডাকঘরে। তো ওই পণ্ডিত গবেষণা এইসব ব্যাপারগুলো একটা আছে, যেগুলো আমাদের একটু ওরকম শুনলেই একটা ভয় হয়। কিন্তু সুধীর বাবুকে সেদিক থেকে ভয় করার একেবারে কোনো কারণ নেই। পাণ্ডিত্য এবং গবেষণাকে এমন রসোত্তীর্ণ করে পরিবেশন করা, গান বাজনা নিয়ে যে লেখালেখি, সেখানে আর খুব বেশি লোক বোধহয় সুধীর বাবুর মতো পারেননি। এবং এর ফলে যেটা ঘটলো, সুধীর বাবুর একটা বড় পাঠক সমাজ তৈরি হলো। সুধীর বাবুর গান নিয়ে লেখালেখির কিন্তু একটা বড় পাঠক সমাজ আমরা সকলেই জানি আছে। আমরা স্বামী প্রজ্ঞানানন্দের কথা জানি, মস্ত বড় সঙ্গীত গবেষক। কিন্তু প্রজ্ঞানানন্দের লেখা পড়ে আমাদের যেটা বলে পাঠ করার যে সুখ, সেটা হয়তো অতটা হবে না। কিন্তু ছোট বয়স থেকে প্রজ্ঞানানন্দের কাজ ইত্যাদি সম্পর্কে একটা আগ্রহ অল্প স্বল্প সেটা তৈরি হয়েছে। ওর অমন জ্ঞান, তার কাছে দাঁড়ালে আমরা বিস্ময়ে অভিভূত হই ঠিকই, কিন্তু এই যে পাঠ সুখকর যে একটা ব্যাপার, যেটা আমরা সাহিত্যের ক্ষেত্রে বলছি রসসৃষ্টি, এইটা কিন্তু সুধীর বাবুর হাতে যেভাবে সঙ্গীত নিয়ে লেখালেখির ক্ষেত্রে তৈরি হলো, সেটা আমাকে খুব ভাবায় এই দিক থেকে যে সুধীর বাবুর কেন এত বড় পাঠক মহল। সঙ্গীত নিয়ে ওর আগেও তো অনেকেই কাজ করেছেন, খুব বড় বড়, রাজ্যেশ্বর মিত্রের কথা বলতে পারি, আরো অনেক নামই বা খেয়াল হবে। আবারও বলছি, অনেক না হলেও কিছু নাম তো খেয়াল হবেই। কিন্তু এই যে বললাম যে রসসৃষ্টি করতে ভালো লাগা, যেখানে বিকাশবাবু ওই জীবনের কথা বলছেন সেগুলোকে জড়িয়ে নিয়ে, এটা একটা বড় ব্যাপার। এবং এর মধ্য দিয়ে উনি যেটা করতে পারলেন, সেটা হচ্ছে সঙ্গীত নিয়ে গবেষণা লেখালেখির প্রতি মানুষের একটা বাড়তি মনোযোগ তিনি আকর্ষণ করতে পেরেছেন অবশ্যই। সেই জন্য আমাদের সুধীর বাবুর কাছে পরবর্তী সঙ্গীত নিয়ে লেখালেখি যারা করবেন, পরবর্তী প্রজন্মের কৃতজ্ঞতা অবশ্যই থাকবে, যে উনি আধুনিক কালে সঙ্গীত গবেষণা, সঙ্গীত নিয়ে লেখালেখির প্রতি মানুষের একটা বড় সংখ্যক মানুষের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন। তো আমি এই ক্ষেত্রটার কথায় আসছি, শুধু একটা কথা একটু, বেশ ব্যাপারটা কি হয়, কথায় 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 কথা বাড়ে। তো বিকাশবাবু কথাটা তুলে দিলেন যে সুধীরবাবুকে জিজ্ঞাসা করেছিলেন যে গান নিয়ে আপনি বলেন না কেন, বাউলদের গান নিয়ে বলেন না কেন, লেখেন না কেন। তো এই যে গান নিয়ে লেখেন না কেন, সুধীরবাবুর উত্তরটাও খুব খেয়াল করার, যে গানটা করে দেখাতে হয়, ওটা লেখা যায় না। এখন এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ যারা গান নিয়ে লেখালেখি করছেন বা করবেন, হয়তো বা যারা করেছেন তাদের কাছেও একই রকম ভাবে ছিল, যে যেটা করে দেখানোর বিষয় সেটা লেখার মধ্যে আমি কতটা কিভাবে আনতে পারি। কিন্তু সেই চেষ্টা আমাদের করতেই হবে। করতে হবে এই কারণে যে আমাদের কখনো মনে না হয়, যারা সঙ্গীত রসজ্ঞ, যারা সঙ্গীত ভালোবাসেন, তাদের যেন কখনো এটা না মনে হয়
যে ওটা তো ঠিক আছে, আলাদা, ওর মধ্যে সঙ্গীতের রস আমি কিছু পেলাম না। সুতরাং সঙ্গীতের লেখালেখিকে অবশ্যই সঙ্গীতের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে থাকতে হবে, এবং এই জড়িয়ে রাখার কাজটা সত্যি খুব কঠিন। সুধীর বাবুর লেখার মধ্যে আমি যে কথাটা বলছিলাম, যে এই রসোত্তীর্ণ কথাটা বলছিলাম বারবার, এর একটা বিপদের দিকও আছে। বিপদের দিক কি? বিপদের দিক হচ্ছে সুধীর বাবুর লেখা পড়তে থাকলে পাঠকের মনে অনেক প্রশ্ন, তার বক্তব্য, তার বিশ্লেষণ সম্পর্কে সেগুলো তৈরি হতে পারে, কিন্তু সেই প্রশ্ন তোলার অবকাশ পাঠক পান না। সুধীর বাবুর লেখার টান এতটাই, সেই টানে পাঠক ভেসে যান, এবং দূর থেকে ভাবলে দেখলে মনে হয় লেখকে কি খানিকটা সেই টানে এতটাই এগিয়ে চলেছেন যে ওই ধরনের প্রশ্নগুলোকে খানিকটা উপেক্ষা করে। কিন্তু আবারও বলছি যে এই লেখার প্রসাদ গুণ, যেটা বিকাশবাবু বলছিলেন, প্রসাদ গুণ ওই ভারতচন্দ্রের কথাতেও আছে, যে অনেক কিছু লিখতে পারি কিন্তু সেসব লোকের পক্ষে বোঝার ক্ষেত্রে ভারী হবে। সুতরাং আমাদের লেখা হবে রসালো, যেটা মানুষের ভালো লাগবে, মানুষ আনন্দ পাবে, পড়তে সুখ পাবে, যেটা সুধীর বাবুর লেখার মধ্যে পুরো মাত্রা আমরা পাই, এবং সেই জন্যই ওর লেখার প্রতি আমাদের এতটা দুর্বলতা। এবং ওই যে কৃষ্ণ নাগরিক, এসব কথাগুলো সুধীর বাবু নিজেও বলতেন নিজের সম্পর্কে, আমরাও সবসময় বলি। এই নাগরিকতা, এটা কিন্তু ওর জীবনযাপনে যেমন, ওর লেখার মধ্যে ছত্রে ছত্রে আছে একটা অদ্ভুত নাগরিকতা, একটা নাগরিক পরিশীলন আছে, একটা স্টাইল আছে। আমি যদি ফ্যাশন শব্দটাকে খুব লঘু করে ব্যবহার না করি, তাহলে বলবো সুধীর বাবুর লেখা অনেক জায়গায় বেশ ফ্যাশনেবল। ওর চেহারাটা আমরা যদি ভাবি, তার সাজগোজ, কথা বলা, শব্দচয়ন, উচ্চারণ, ওই স্মিত হাসি, সবকিছু, এই যে একটা ব্যক্তিত্ব, এটাই একটা নাগরিক ব্যক্তিত্ব। এবং সেটা কিন্তু ওর ভাবনা, চিন্তা, লেখা, এ তো সব মিলে থাকে, আলাদা হয় না। এটার মধ্যে কিন্তু খুবই আছে, খুবই আছে। তো যাই হোক, এইভাবে সুধীর বাবু সঙ্গীত গবেষণার যে ক্ষেত্রটা নির্মাণ করতে চাইছিলেন, বা বহুদিন ধরে আমরা সঙ্গীত গবেষণার যে ক্ষেত্রটা, সঙ্গীত নিয়ে লেখালেখির যে ক্ষেত্রটা নির্মাণ করতে চাইছি, প্রশ্ন হচ্ছে যে সেই ক্ষেত্রটা সম্পর্কে আমাদের সমাজের ধারণা কিরকম। আমরা যারা বিদ্যা চর্চার মধ্যে আছি কম বেশি, শুধু তাদের নিয়ে আমি বলছি না, একটু বড়ভাবে যদি বিদ্যা চর্চাটাকে বোঝা যায়, আমরা তো সবাই তার মতো করে সেই চর্চা একভাবে করি। কেউ গান শুনি, কেউ খবরের কাগজ পড়ি, কেউ বিজ্ঞাপন পড়ি, কোনোটাই সেই চর্চার বাইরে নয়। তো আমি সেই অর্থে বলছি যে এই যে বড় সমাজটা, আমরা সঙ্গীত গবেষণা, সঙ্গীত নিয়ে লেখালেখি, এই ক্ষেত্রটাকে কিভাবে কতটা নিয়েছি, এটা বড় করে ভাবা দরকার। সুধীর বাবু সম্পর্কে যখন আমরা বারবার করে বলি সঙ্গীত গবেষক, এবং যদি এটা বলি যে সুধীর চক্রবর্তী সঙ্গীত গবেষণার একটা ক্ষেত্র আধুনিক কালে সেটা আবার নতুন করে প্রস্তুত করলেন,
বড় করে প্রস্তুত করলেন, এই কথাটা যদি ভাবতে চাই, তাহলে আমাদের ভাবা দরকার যে সঙ্গীত গবেষণা, লেখালেখি, এই ব্যাপারটাকে আমরা কিভাবে নিই বা কিভাবে নিতে পারি। আমি সুধীরবাবুকে একসময় একটা প্রশ্ন করেছিলাম। সুধীরবাবু জীবনে তার কাজের জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আপনার লেখাপড়ার জন্য কোনো যে পুরস্কার একান্তভাবে সঙ্গীতের পুরস্কার, সেরকম কিছু পেয়েছেন? বললেন একটাও না। তো আমার সঙ্গে যখন কথা হয়েছিল, তারপরে উনি পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু সে পর্যন্ত পাননি, নিজেই সে কথা বলেছিলেন। তাহলে একজন সঙ্গীত গবেষক তিনি বলছেন যে অনেক পুরস্কার পাওয়ার পরেও বলছেন যে ঠিক সঙ্গীতের পুরস্কার যাকে আমরা বলতে পারি সেটা পাইনি। তো এটা তো একটা ভাবার কথা যে সঙ্গীত গবেষণা, সঙ্গীত নিয়ে লেখালেখি, এটা আমরা সঙ্গীত বলতে যা বুঝি তার সঙ্গে কতটা যুক্ত হতে পেরেছে। আমার এখনো ধারণা সঙ্গীতের জগতের, আমি যদি এইভাবে সঙ্গীতের জগৎটাকে ভালোবাসি, যে মঞ্চে গান বাজনা হচ্ছে, মানুষজন শুনছেন প্রতিদিন যেমন হচ্ছে, তো এই যে সঙ্গীতের জগৎ, সেখানে কিন্তু একটা অংশ তারা সুধীরবাবু তার কাজ কতটা খেয়াল করেন। সুধীরবাবুকে যারা আমরা, তাকে ঘিরে আমাদের যাদের আহ্লাদ, তাকে আমরা যারা মাথায় রাখি, তাদের মধ্যে ওই যে বললাম সঙ্গীত প্রেমী, আমি যদি উদ্ধৃতির মধ্যে কথাটা বলি, সেই যে মানুষজন, তারা কতটা। সঙ্গীত একটা বিনোদনের জগৎ, এখন তো মোটের উপর তাই। আমরা আগে সঙ্গীত সাধনা কথাটা অনেক শুনতাম, আজকেও সুধীরবাবুর একটা লেখা পড়তে পড়তে এই সাধনার কথাটা পাচ্ছিলাম। তো এবারে আমাদের মনে হয় যে আজকে এই যে সঙ্গীত যে বিনোদনের জগৎ, সেই সঙ্গীত চর্চার সঙ্গে এই সঙ্গীত নিয়ে লেখালেখি গবেষণা, এটা যেন অনেকটা আলাদা হয়ে আছে। কিন্তু শুধু আজকেই নয়, অতীতেও এই সমস্যা ছিল না একেবারে তা নয়। যারা গান বাজনা করতেন তারা মনে করেন আমার গান বাজনা করাটাই কাজ, নিশ্চয়ই কাজ। যারা লেখাপড়া করতেন তারা মনে করতেন লেখাপড়াটাই আমার কাজ। গান বাজনা নিয়ে লেখাপড়া করলেও তারা মনে করতেন লেখাপড়াটাই আমার কাজ। ওরা গান বাজনা করেন, তবলা বাজান কেউ, নাচেন কেউ, হারমোনিয়াম বাজান কেউ, এইরকম একটা পরিষ্কার বিভাজন সেখানে ছিল। কিন্তু তবু বলবো আমাদের বঙ্গ সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ করে একটা সময়, বেশ খানিকটা সময় কিন্তু আমরা খেয়াল করব যেখানে লেখা পড়া গান বাজনা সবকিছু মিলেমিশে একটা জায়গা তৈরি হচ্ছিল। আমি একজনের নাম করতে পারি, বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী পুত্র। বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা নামে একটা সঙ্গীত পত্রিকা, যেটা বাংলা ভাষায় সব থেকে বেশি দিন চলেছিল, প্রায় 40 বছরের কাছে, সেই পত্রিকা দীর্ঘকাল সম্পাদনা করেন। সেখানে সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকায় আমরা এই জিনিসটা দেখতে পাবো যে কিভাবে গান বাজনা যারা করছেন, মঞ্চে করছেন, ওস্তাদ যারা একেবারে, তারা কিভাবে গান বাজনা নিয়ে এই চিন্তা ভাবনা, তত্ত্ব, লেখাপড়া, ইতিহাস এই সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী খুবই সুন্দর একজন, আমরা যাকে ইংরেজিতে পারফর্মার বলি, পারফর্মার ছিলেন। কিন্তু একই সঙ্গে ওর যদি হিন্দুস্তানি সঙ্গীতের ইতিহাস ছোট্ট বইখানাও কেউ দেখেন পড়ে, কি চমৎকার লেখা, কি সুন্দর লেখা সঙ্গীত নিয়ে। একই সঙ্গে এমনকি ওই পত্রিকা ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো মানুষ, যিনি ওস্তাদ, একেবারেই ওস্তাদ, তিনি কি গভীরভাবে ওই পত্রিকার সঙ্গে জড়িয়ে আছেন। এই যে আদান প্রদান, মিলেমিশে থাকা, অর্থাৎ গান বাজনা করা
গান বাজনা নিয়ে লেখালেখি, চিন্তা ভাবনা, এই দুটো দিক যেখানে মিলতে পারছে, এরকম একটা অবস্থা কিন্তু আমাদের বঙ্গ সংস্কৃতিতে ছিল। অন্তত বেশ কিছুদিন আমরা সেটা যে ছিল সেটা বুঝতে পারছি, কিন্তু এটা খুব বেশি যুক্ত হয়ে থাকতে পারেনি। এটা আমাদের মনে রাখা উচিত যখন সুধীর চক্রবর্তীকে আমরা সঙ্গীত গবেষক, সঙ্গীতের লেখালেখির জন্য আমরা স্মরণ করছি, তার কথা বলছি। আমি একটা মজার অভিজ্ঞতার কথা বলি। একবার একজন মানুষকে আমি একটা সঙ্গীত বক্তৃতায় নেমন্তন্ন করতে গিয়েছিলাম। সেই মানুষটিকে আমি ছোট বয়স থেকে চিনি। তার একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকান মানে চা পাতা বিক্রির দোকান, কিন্তু তার ওদিকে আদৌ মন ছিল না। তিনি একদম রাগ সঙ্গীতের জগতের লোক, কানন সাহেবের সঙ্গে সঙ্গে ঘুরতেন, হারমোনিয়াম বাজাতেন, নিজে গান করতেন, এবং ওটাই তার জগৎ। সন্ধ্যেবেলা তার সেই চায়ের দোকানে সঙ্গীতের লোকেরা ভিড় জমাতো, আড্ডা গল্প এসব হতো। তো তাকে ওই বক্তৃতা নেমন্তন্ন করতে যাওয়াতে তিনি আমাকে বলছেন বাঙাল ভাষা, আচ্ছা কত তোমরা যে সঙ্গীতের বক্তৃতার কথা বলো, এটার মানে ঠিক কি, মানেটা কি, সঙ্গীত গবেষণার মানেটা কি? খারাপ ভাবে বলছেন, খুব সরল ভাবেই বলছেন। বললেন এই যে পান্নালালের একটা ফু, মানে আমি বাঁশি বাদক পান্নালালের কথা বলছেন, এই যে পান্নালালের একটা ফু, তার কি মহিমা কত, তা তোমরা সঙ্গীত গবেষণা এটা কি বল? তা আমি বললাম যে দেখো কাকু, পান্নালালের ফুয়ের যে একটা মহিমা, সেই মহিমা যে কতটা, এটা বুঝতে গেলেই বুঝতে লাগে সঙ্গীতের সঙ্গে তার ইতিহাস, ভূগোল, দর্শন, অর্থনীতি, এই যে চারপাশটা, সেই চারপাশটাকে জড়িয়ে নিলে তখন বোঝা যায় যে সেই ফুয়ের মহিমা আরো কত। তো এইভাবে আমরা সঙ্গীত চর্চা করতে আমরা এখনো ঠিক অভ্যস্ত হয়েছে কিনা, এই প্রশ্ন আমার থাকবে। বিশেষ করে যখন সুধীর চক্রবর্তীকে আমরা তার সঙ্গীত গবেষণার জন্য স্মরণ করছি তখন। এবং আপনারা এটা নিশ্চয়ই খেয়াল করবেন যে এই কলকাতা শহরেই নানান সঙ্গীত প্রতিষ্ঠান আছে, আমি সে নাম করছি না, বিশ্ববিদ্যালয় ছাড়াও একেবারে সঙ্গীত প্রতিষ্ঠান আছে। সেই সব সঙ্গীত প্রতিষ্ঠানের সঙ্গে সুধীরবাবুর যোগ, সুধীরবাবুর কাজের যোগ কতটা তৈরি হতে পেরেছে, তৈরি হওয়ার কথা তো ছিল, সেভাবে পারেনি। সঙ্গীত পত্রিকাই তো এখন সেরকম কিছু নেই। তো এই জিনিসটা একটু আমরা খেয়াল করব। এবং সুধীরবাবু এই যে ধ্রুবপদ বার করতেন, ধ্রুবপদ তো শুধু সঙ্গীত পত্রিকা নয়, নানান ধরনের বিষয়। সুতরাং এই সঙ্গীতকে ঘিরে, ওর কাজের কেন্দ্রটা সঙ্গীত, কিন্তু সঙ্গীতকে ঘিরে উনি একটা চারপাশ তৈরি করেছিলেন। বিভিন্ন ধরনের মানুষকে তিনি তার দিকে, অর্থাৎ তার কাজের দিকে মনোযোগী করতে পেরেছিলেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন তাদেরকে। সমাজ বিজ্ঞান কথাটা আসছে বারবার করে। সমাজ বিজ্ঞান তো আমরা যে কোনো বিষয়েরই সমাজ বিজ্ঞান থাকবে, কিন্তু সুধীরবাবু যেটা ওই সঙ্গীতকে ধরে এগোলেন, সঙ্গীতকে কেন্দ্র করে তিনি কাজ করলেন, নানান বিষয়, নানান ভাবনা তার পাশে সেগুলোকে রাখলেন। এর মধ্য দিয়ে উনি একটা পাঠক সমাজ, একটা মানুষজন যারা নাকি সুধীরবাবুর লেখাপত্র, চিন্তা ভাবনা তার প্রতি গভীরভাবে আগ্রহী হলেন, তাদেরকে তিনি আহ্বান করতে পারলেন। তো এটাই আমার আজকের এই সুধীরবাবুর কথা স্মরণ করতে গিয়ে প্রায় সকাল থেকেই মনে হচ্ছিল ওই আমাদের
অরিন্দ্রজিতের সঙ্গে সে কথাটা সকালে প্রস্ত হলো, তাই সেইটুকু ওকে স্মরণ করে নিবেদন করলাম। আর ব্যক্তিগত একটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে সুধীর বাবুর চলে যাওয়াটা আমার পক্ষে খুব নাটকীয়। তার কারণ এবার পুজোর পরে ওর সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছিল, ওটাই শেষ কথা। তো মাঝে মধ্যেই বলতেন যে নতুন কি ভাবছো, লিখছো, পাঠিও, পড়বো। তো তখন কথায় কথা একটা লেখার কথা এলো, যেটা আমি কিছুদিন আগে শেষ করেছি। তো বললাম যে এইরকম এটা নিয়ে ভাবছিলাম, তো লেখা হলো। খুব আগ্রহ করলেন, মানে পড়তে চাইলেন। আমি বললাম হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো স্পিড পোস্টে। সে লেখা প্রকাশের সঙ্গে সঙ্গেই মাসখানেক বাদে সুধীরবাবুর সঙ্গে কথা বলা, প্রকাশের সঙ্গে সঙ্গে আমি স্পিড পোস্টে পাঠিয়ে দিলাম। কিন্তু সেই দিন ফোন ছাড়ার আগে যে বাক্যটা বলেছিলেন মনে আছে, তোমার লেখাটা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। এই কথাটাই শেষ কথা আমার সঙ্গে সুধীর বাবু। তারপরে লেখাটা পাঠিয়ে দিলাম স্পিড পোস্টে। দুদিন বাদে ফোন করলাম পেয়েছেন কিনা জানতে। সুধীর বাবুর কন্যা ফোন ধরে বললেন বাবা অসুস্থ। একটু চমকে উঠলাম, বললাম কি হয়েছে? বললেন একটু নেফ্রোলজির সমস্যা, বাবা হাসপাতালে ভর্তি আছেন। ভাবলাম কয়েকদিনের মধ্যে হয়তো সুস্থ হয়ে ফিরে আসবেন। তার 10-12 দিন বাদে আবার ফোন করলাম জানার জন্য কেমন আছেন। তখন ওর স্ত্রীর সঙ্গে, বৌদির সঙ্গে কথা বলে বুঝলাম আর আশা করছেন না কেউ, ভেন্টিলেশনে। আমার সুধীর বাবুর চলে যাওয়ার কথা যখন মনে হয়, ওই বাক্যটা ফিরে ফিরে আসে, তোমার লেখাটা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। জানি না আমার লেখার সেই পাঠক আজও আমার লেখা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিনা। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই অধ্যাপক সর্বানন্দ চৌধুরী। আমার মনে হয় যে সুধীর চক্রবর্তীর তার যে নির্মাণের প্রকল্প, তার যে সৃষ্টির প্রকল্প, তার আবহমান যে সংস্কৃতির এবং সৃষ্টির চরিত্র, তা তুলে ধরা একটা দায়িত্ব কোথাও একটু ইকো হচ্ছে, আমি একটু এটা অফ করছি। কোথাও আমাদের রয়েছে। আজকের যারা আলোচক ছিলেন তাদের আলোচনার ভেতরে নানাবিধ পর্যায়ক্রমে সেই চরিত্রায়ন সর্বৈবভাবে উঠে এসেছে বলে আমার বিশ্বাস। এখানে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি এখনো দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, তারা কোনো প্রশ্ন আমাদের কাছে রাখেননি। তার একটা বোধহয় বড় কারণ এটাও যে আজকে তো বর্ষবরণের একটা দিন, তো অনেকেই বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানে হয়তো একটু ইকো হচ্ছে, আমি একটু মাইক্রোফোনটা আপনাদের অফ করছি। বর্ষবরণের নানা অনুষ্ঠানে হয়তো তারা রয়েছেন, যেটা যেটা হয়তো আমার সঙ্গে যখন দুপুর দিকে সর্বানন্দ স্যারের কথা হচ্ছিল, তিনি আমার কাছে জানতে চাইছিলেন যে কিভাবে এই প্রকল্প
মানে আমি আমি বিশেষ করে আজকের কথা এই কারণের জন্যই বলতে চাই যে মানে অবগাহন সাহিত্য পত্রিকার তো বয়স সবে 1 বছর সম্পূর্ণ করেছে। তো এই লকডাউনের পর্ব শুরু হওয়ার একেবারে 2-3 মাস অতিক্রম করার পরেই আমরা জুলাইয়ের শেষ থেকে আগস্টের প্রথম থেকে বলা যায় আমরা এই যে অনলাইন প্রক্রিয়াকরণটা শুরু করেছিলাম। তখন সেই অর্থে তো কোনো পরিকল্পনা ছিল না যে আমরা এই কাজগুলো করে যাব। তো আজকে সেই কথাটা হয়তো বারবার ফিরে ফিরে আসে এবং স্যার বলছিলেন যে সত্যি করেই এই যে জায়গাটা আমরা যেটা করছি এর দিক কোন দিকে যাবে, কোন দিকে এর লক্ষ্যমাত্রা কি, এর লক্ষ্য, এই 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 ধারণাটা তো আমাদের পক্ষে আমাদের আমাদের কারোর পক্ষে তো অনুমান করাটা খুব মুশকিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে একটা বিষয় স্মরণ করতে চাই, সেটা হলো যে সুধীর বাবুর প্রথম বই, আমি আমার যতদূর ধারণা আপনারা বলতে পারবেন, আমি এক জায়গায় পড়েছিলাম যে উনি ওনার প্রথম যে গ্রন্থ তা লেখেন ওনার প্রায় 50 বছর বয়সে। আচ্ছা, বলছি কোথাও কি এটা চালু হয়ে আছে স্যার? আমি বলছি কোথাও কি কোনো মোবাইল চলছে পাশে? সেটা না না, টিভিতে চলছে, ওখানে টিভি চলছে না, কিছু এখানে কিছু চলছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ইকো হচ্ছিল যার জন্য একটু হচ্ছে। তো তো এই যে অনুভবের মানে আমরা কোথাও আমাদের প্রতিদিনের যে চর্চা এবং চর্চার মধ্যে এই যে সাধনার নিরন্তরতা, এটাকে কোথাও আমরা হারিয়ে ফেলছি। আমার মনে হয় যে এই অনুশীলনটা কোথাও সুধীরবাবুকে দেখে আমাদের শেখা উচিত। এবং আরেকটি বিষয় খুব উল্লেখযোগ্য, আমি আমি আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন, যে সুধীরবাবু তার পত্রিকায় কিন্তু এমন অনেক তরুণদের জায়গা করে দিয়েছেন, তরুণদের চিনিয়েছেন, যে কাজটাও কিন্তু আমার মনে হয় যে 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 খুব গুরুত্বের সঙ্গে আমাদের দেখা উচিত। যে এই 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 যে এই যে এই যে নতুন মুখকে তুলে আনার যে কাজটা, এটাও কিন্তু সম্পাদক সুধীর চক্রবর্তীর একটা বড় জায়গা, বড় জায়গা। তো আমরা আমরা আজকের আলোচনা, আমার মনে হয় যে যদি যদি আপনাদের কোনো সংযোজন থাকে, আমাদের সময় সময় রয়েছে, আপনারা সেই সংযোজনের জায়গাটা করতে পারেন। মানে যদি কোনো সংযোজন বিকাশ স্যারের কাছ থেকে থাকে এই আলোচনার, মানে তাহলে আমরা সেই সংযোজন অংশটুকু এখানে বলে নিতে পারি। একদম ছোট্ট একটা কথা বলি, মানে ওনার গান সম্পর্কে। ওই বর্ধমানে যে কলেজের সেমিনারে আমরা দুজনে বক্তা, সেদিন আমার সুযোগ হয়েছিল, মানে উনি আমাকে প্রথম বলতে দিয়েছিলেন, যেহেতু উনি অগ্রজ, ফলে বক্তার সময় নির্ধারণটা উনিই করেছিলেন। আমি প্রথম বক্তা, উনি দ্বিতীয় বক্তা। সেদিন আমার সুযোগ হয়েছিল ওনার গান শোনার। গানটা সত্যি উনি ভালো করতেন, কারণ ওনার গানের শিক্ষা আমি যত শুনেছি গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের কাছে, এবং সেই সূত্র ধরে দিলীপ কুমার রায়ের মতো একজন মানুষের ঘরানাটা তার কাছে এসে পৌঁছেছিল। এই উত্তরাধিকারটা কিন্তু সুধীরবাবু ছিল, এবং উনি সেটার সুযোগ্য সদ্ব্যবহারও করেছেন। কারণ তারপরে যে সমস্ত লেখাটেখাগুলো পড়েছি, এই অতুল প্রসাদ বা দ্বিজেন্দ্রলাল রায়, এসব তাদেরকে নিয়ে, কারণ বেশিরভাগ আলোচনা সত্যি কথা বলতে মানে সিংহভাগ দখল করে থাকেন রবীন্দ্রনাথ গান সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে। তুলনায় দ্বিজেন্দ্রলাল বা অতুল প্রসাদ বা রজনীকান্ত একটু পিছিয়ে থাকেন আলোচনার জগতে, কিন্তু উনি কিন্তু এদেরকে নিয়ে পৃথকভাবে আলোচনা করেছিলেন। ঠিক, এইটুকুই। একজন এখানে একটি প্রশ্ন করেছিলেন যে সুধীরবাবুর প্রথম গ্রন্থ, আমার মনে হয় গভীর নির্জন পথেই ওনার প্রথম
প্রথম বই পাবলিক অ্যাপিয়ারেন্স বোধহয় এটাই প্রথম। বা কারণ প্রথম সাহেবধ্বনি সম্পর্কে তাদের গান তারপরে মানে হ্যাঁ 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 স্যার, সাহেবধ্বনি আর বলাহারি প্রথমে আলাদা বলাহারি ভাবে বেরোয়, হ্যাঁ 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 পরে পুস্তক বিপণী থেকে দুটো বই একসঙ্গে করে একসঙ্গে একটা বেরোয়, পরিমার্জিত বেরিয়েছে। পঞ্চগ্রামের কর্চা তারপরে সম্ভবত অনেক পরে। আচ্ছা আচ্ছা ঠিক। সর্বানন্দ স্যার, আপনার যদি কোনো সংযোজন থাকে তাহলে আমরা সেটা নিয়ে নিতে পারি, বা আমরা না, আমার এমনি আর কোনো বিশেষ সংযোজন কিছু নেই। ওই আর কি, ভালো লাগলো বিকাশ বাবুর সঙ্গে দেখা হলো, মানে সরাসরি না হলো, এখন তো সরাসরি দেখার উঠে যাচ্ছে বা উঠে গেছে, আর কি, যাচ্ছে বলবো না। তো এই অনুষ্ঠান সুধীর বাবুর সম্পর্কে এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি সত্যি এই অবগাহন পত্রিকা, এই অরিন্দ্রজিৎ, মানে তার কাছে বা তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। কারণ সুধীর বাবুর কাছে অনেক ভালোবাসা যেমন পেয়েছি, অনেক মানও পেয়েছি। তো মনটা ভাবলে তখন বিষণ্ণ হয় অবশ্যই, তো তবুও সেই বিষণ্ণতার মধ্যে একটা আনন্দ আছে যে এত পেয়েছি। অবশ্যই অবশ্যই। তো স্নেহের শাসন তো সবসময় মানে কাম্য আর কি, স্নেহের শাসন। হ্যাঁ অবশ্যই স্যার, এ প্রসঙ্গে আমি আরেকটা সংবাদ এখানে জানিয়ে রাখি পাঠকের কাছে, শ্রোতা এখানে যারা রয়েছেন, সেটা হচ্ছে আগামী কাল থেকে আমাদের এই অবগাহন তত্ত্ববিশ্ব পরিক্রমা আরম্ভ হচ্ছে, এবং মানে তাদের মানে দর্শকরা শুনলে খুশি হবেন যে আমরা আপনাদেরও কিন্তু আলাদা আলাদা পর্বে আমরা আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সান্নিধ্য আমাদের এখানে, আমার মনে হয় এখানে একজন প্রশ্ন করছেন রবীন্দ্রনাথকে কি বই আছে বা কি বই আছে না বই আছে। আপনি যদি একটু গুগলে সার্চ করেন যে সুধীর চক্রবর্তীর যে গ্রন্থ বলে, সেখানে কিন্তু আপনি সমস্ত বইয়ের লিস্ট পরপর পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ নিয়ে ওনার কি বই, রবীন্দ্রনাথ নিয়ে একাধিক বই আছে, রবীন্দ্রনাথের গান নিয়ে। সুতরাং বইগুলো এখানে তো আমাদের পরপর করে ওরকম ভাবে বলা সম্ভব নয়, আপনি লিস্ট দেখে নিলেই বুঝতে পারবেন যে কার কি বই আছে। ওনার বইগুলো সমস্ত অনলাইনেও পাওয়া যায় সব। তো যাই হোক, তো আমাদের আগামী কাল থেকে আরম্ভ হচ্ছে তত্ত্ববিশ্ব পরিক্রমা, এবং আমি বিশেষভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আজকে যেহেতু বছরের প্রথম দিন এবং এত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমরা এখানে দর্শকের কাছে সেই বিষয় উপহার দিতে পেরেছি। এ বিষয়ে আপনাদের দুজনের কাছেও আমাদের কৃতজ্ঞতা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের আবারও দেখা হবে। তো সকলকে প্রথম দিনে এরকম একটা অভিজ্ঞতার অংশীদার হয়ে সত্যি আনন্দিত। এটা আমাদের প্রাপ্তি, আমাদের প্রাপ্তি। ভালো থাকুন সকল দর্শককে। আশা করি এই বছরটা ভালো, আমরা সুরের আলোচনা দিয়ে এই বছর শুরু করলাম। হ্যাঁ স্যার, সুতরাং এই বছর বেসুরও বাজবে না, এটাই আশা করব। একদম 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 ঠিক আছে। আচ্ছা স্যার, শেষ করছি অনুষ্ঠান।